সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দৈনিক জনকণ্ঠ প্রেজেন্টস আগামীর বাংলাদেশ। একটা বাংলাদেশ আমরা দেখেছি, একটা ধ্বংসলীলা, গণহত্যা, দুর্নীতি, লুটপাট, নানান কিছুর মিশেলে একটা বাংলাদেশ আমরা দেখেছি। একটা বিজয় আমাদের এসেছে, সেই বিজয়ের পরবর্তীতে নতুন আর একটা বাংলাদেশ গড়ে তোলার যে প্রতীক্ষা মানুষের মাঝে, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন কারা ঘটাবেন, কারা নিবেন পরবর্তী বাংলাদেশের দায়িত্ব? সামনে আমাদের বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যেই আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে নির্বাচনের ট্রেন নাকি যাত্রা শুরু করেছে। নির্বাচনের ট্রেন যদি যাত্রা শুরু করে, সে নির্বাচনে কারা জয়ী হচ্ছেন, কারা হচ্ছেন জনপ্রতিনিধি, কারা হচ্ছেন সেই জনগণের সরকার, এবং সেই সরকারের আসলে পরিকল্পনা কি, সেই সরকারে কারা আসতে পারেন, তাদের মধ্যেই সবচেয়ে যাদের নাম এগিয়ে রাখছেন সবাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমি আজকে আমাদের আলোচনায় আজকে অংশ নিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির একজন সম্মানিত সদস্য, এবং তিনি একাধারে রাজপথের যাদেরকে বলা হয় লড়াকু সৈনিক, রাজপথের যোদ্ধা, পাশাপাশি বুদ্ধিভিত্তিক রাজনৈতিক চর্চায়ও যিনি পটু, জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্বাগতম আজকের আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। প্রথমেই আপনার সাথে আসলে অনেক বেশি আলোচনা করতে চাই, কারণ আপনি একাধারে রাজনীতির মাঠেও সক্রিয়, আবার পাশাপাশি আমরা দেখি যে আপনি বেশ কথা বলেন, অনেক টক শোতে দেখি আপনার আলোচনাগুলো শুনি। তো আজকে আপনার মাধ্যমে জনকণ্ঠের দর্শকরাও কিছু শুনুক। আপনার সাথে আজকে অনেক বেশি আলোচনা করব, কারণ আপনি রাজপথেও যেভাবে লড়াই করেছেন, রাজপথে যেভাবে মিছিল করছেন, আবার পাশাপাশি আমরা দেখি যে আপনি টক শোতেও খুব সুন্দর কথা বলেন। অর্থাৎ দুই রাজনীতির যে মিশেল, এটা আপনার কাছ থেকে আমরা পাই। তো এই কারণে আজকে আপনার কাছ থেকে আমরা আমাদের মাধ্যমে জনকণ্ঠের দর্শকরা কিছু শুনুক। একদম সোজাসুজি যদি প্রশ্ন করি, সরকারের বয়স 6 মাস হয়ে গেছে। সরকার কি আমাদেরকে সুখে রেখেছে? সরকার কি আমাদের যে গণ আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন আসলে কতটুকু হয়েছে, কি মনে হচ্ছে? ধন্যবাদ। একটি সরকারের জন্য 6 মাস খুব বেশি সময় না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে অনেক বড় সময়। অন্তর্বর্তীকালীন সময়ের প্রেক্ষাপটে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল বা হয়ে থাকে। আমাদের দেশেও কিন্তু 5ই আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে একটি বিশেষ সময়ের জন্য একটি বিশেষ সরকার গঠিত হয়েছে। একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় সাম্প্রতিক যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলো খুব দ্রুত কিছু সমাধান করার জন্য। সেই ক্ষেত্রে 6 মাস সময়টা কিন্তু কম না, বেশিও না আবার কমও না। হ্যাঁ, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে এটার সময় কিন্তু অনেক। কারণ হচ্ছে 1990-এর স্বৈরাচার এরশাদ পতনের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমাদের একটা ভুল কনসেপশন আছে মার্কেটে, সেটা হচ্ছে 91 সালে সরকারটা মানে তত্ত্বাবধায়ক সরকার ছিল। আসলে কিন্তু সেটা তত্ত্বাবধায়ক সরকার ছিল না, ওটা একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল। কারণ ওইটা সংবিধানে তখন তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রভিশন ছিল না। বিচারপতি শাহাবুদ্দিন সাহেব প্রধান বিচারপতি ছিলেন, সেখান থেকে এনে ওনাকে অস্থায়ী রাষ্ট্রপতি করা হয়েছে। এরপরে তিনি অস্থায়ী রাষ্ট্রপতির পরে উনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে উনি একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট তৈরি করেছিলেন। তো সেই সরকারের অধীনে 3 মাসের মধ্যে সেই স্বৈরাচার এরশাদের আমলে যে জঞ্জাল ছিল, সেই জঞ্জাল দূর করে একটি সর্বাধুনিক, সর্বোত্তম এবং বাংলাদেশি ইতিহাসের সবচাইতে বেশি গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন 91 নির্বাচন কি বলা হয়। অর্থাৎ 3 মাসের মধ্যে ইচ্ছা থাকলে একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। এটা হচ্ছে নির্বাচনের কথা বললে। আরেকটা দিক, সেটা হচ্ছে যে মানুষের সবচেয়ে বড় সমস্যা ছিল মানুষের নিরাপত্তার যে বিষয়টা। সেই নিরাপত্তার বিষয়টা চিন্তা করলে দেখা যাবে যে মানুষ কিন্তু এখনো নিরাপদ না। এখনো রাতের বেলা মানুষ বের হতে ভয় পায়,
রাতের বেলা একটা বিয়ের অনুষ্ঠান আয়োজন করতে মানুষ শঙ্কিত থাকে। অর্থাৎ আইন শৃঙ্খলার যেভাবে উন্নতি হওয়া দরকার সেটা কিন্তু এই সরকার এখনো করতে পারেনি। সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য, সেটা মানুষের যে ক্রয় ক্ষমতার মধ্যে আনার কথা, জি এটা কিন্তু সরকার করতে পারেনি। যেই সিন্ডিকেটের কারণে, যেই আওয়ামী সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি, জি যেই আওয়ামী লীগের দুর্নীতি লুটপাটের কারণে আমাদের দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেল, সেই সিন্ডিকেটের বিরুদ্ধে কিন্তু সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এবং দ্রব্যমূল্য গত 6 মাসের আগে যা ছিল প্রায় সবগুলো জিনিসের দামই এখন তার থেকে অনেক বেশি। জি। অতএব সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, কারণ সাধারণ মানুষের দ্রব্যমূল্যর যে ক্ষোভটা ছিল দ্রব্যমূল্য নিয়ে, সেই ক্ষোভটা আরো বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তাজনিত যে সংকট, সেই সংকটটা রয়ে গেছে। এবং নির্বাচন, যেটা একটি অনির্বাচিত সরকার একটি দেশে খুব বেশি দিন স্থায়ী হতে পারে না। বেশি দিন যদি অনির্বাচিত সরকার থাকে তাহলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র সবগুলি হুমকির মুখে পড়ে। আর সেই কারণেই নির্বাচনের ক্ষেত্রেও সরকার যে খুব বেশি কিছু করতে পেরেছে সেটা আমার কাছে মনে হচ্ছে না। কিন্তু সরকার প্রধান তো বললেন যে নির্বাচনের ট্রেন নাকি ছেড়ে দিয়েছে। হ্যাঁ, নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে, এবং নির্বাচনের ট্রেন কোথায় গিয়ে থামবে, কোন কোন জায়গায় থামবে, কাদেরকে নিয়ে নির্বাচনের ট্রেন শুরু হলো, যাত্রা শুরু করলো, সেই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে এখন স্পষ্ট না। জি তো নির্বাচন কথা শুনলে প্রধান উপদেষ্টার সঙ্গে যারা আছেন, কিছু লোকজন নির্বাচনের কথা শুনলে ওনাদের ভুরু কুঁচকে যায়, তেলে বেগুনে জ্বলে উঠছেন। অনেক তেলে বেগুনে জ্বলে উঠছেন, বা মনে হয় যে একটা অলৌকিক একটা আবার কোনো বিষয়। অনেকে বলছেন যে হয়তো বা বিএনপি কে ট্রল করেই বলছেন যে 5ই আগস্ট বিকেলেই বোধহয় নির্বাচন হলে ভালো হতো। মানে এই ধরনের একটা ফিরতি তীরও বিএনপির দিকে আসছে। এটা তো কিছু দুষ্ট লোক তো থাকতেই পারে। জি একটি নিরপেক্ষ বিএনপি তো বিএনপির অধীনে নির্বাচন চায় না। জি বিএনপি চায় একটি নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনের দাবি করাটা, সেটা কি কোনো অন্যায় দাবি? সেটা কি কোনো অগণতান্ত্রিক দাবি? না, অবশ্যই না। যদি অগণতান্ত্রিক বা অন্যায় দাবি হয় তাহলে হয়তো বিএনপির ব্যাপারে ট্রোল হতে পারে। জি কিন্তু এটা যারা করছে তারাও এক ধরনের ফ্যাসিবাদকে উৎসাহিত করার জন্য করছে। না, এখানে সংস্কার নামক একটা শব্দ জন্ম দেওয়া হয়েছে বলে বিএনপি দাবি করছে। যে আমি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্যে শুনছি যে এই 5ই আগস্টের আগে সংস্কার নিয়ে কোনো আলাপ ছিল না। এই আলাপটা মানে 5ই আগস্টের পরে তৈরি হয়েছে। সংস্কার ছাড়া নির্বাচন হলে নাকি একদম মানে 24-এর অভ্যুত্থানের স্পিরিটই নাকি ধ্বংস হয়ে যাবে। এই বিষয়টাকে আপনি আসলে কি মনে করেন? আসলেই কি 24-এর না। অভ্যুত্থানে সংস্কার ছিল? অভ্যুত্থানের সাথে তো আর সংস্কারের কোনো সম্পর্ক নেই। অভ্যুত্থানকে সামনে রেখেই সংস্কার সামনে আনতে হবে, এটা একটা অমূলক ধারণা। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। জি একটি দেশ দিন যাবে, বছর যাবে, সময় যাবে, সময়ের প্রেক্ষাপটে তাল মিলিয়ে সংস্কার তো হতেই থাকবে। হতেই থাকবে। আরো 2 বছর আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব 31 দফার যে সংস্কার প্রস্তাব রেখেছেন, সেটাও তো সংস্কারের অংশ হিসেবেই রেখেছেন। এবং একটি জাতীয় নির্বাচন যখন নির্বাচন কাছাকাছি আসে, তখন কিন্তু সমস্ত রাজনৈতিক দল তারা নির্বাচনী ইশতেহার জাতির সামনে প্রকাশ করেন। সেটাও কিন্তু এক ধরনের সংস্কার প্রস্তাব। সেই প্রস্তাব, যাদের প্রস্তাব জনগণ পছন্দ করেন, যাদের প্রস্তাবকে তারা বিবেচনায় আনেন, তাদের কি জনগণ ভোট দেন। জি এবং ওই ভোটের পরে যদি কেউ ওই সংস্কার প্রস্তাব থেকে দূরে সরে আসে, জনগণ সেটাকে বিবেচনায় নিয়ে পরবর্তীতে আবার তাদের বিরুদ্ধে রায় দিতেও তো জনগণ ভুল করে না, ব্যালটে তাদের বিরুদ্ধে যদি নির্বাচনী পরিবেশ থাকে, ভোট দেওয়ার পরিবেশ থাকে। আওয়ামী লীগের মতো ভোট ডাকাতি করলে সংস্কারকে আমি বলবো না যে তাদের সংস্কার প্রস্তাব তারা করতেই পারে, কিন্তু সংস্কার আপনার মাথার জিনিস যদি আমার মাথায় জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, সেটাও তো এক ধরনের ফ্যাসিবাদ। আচ্ছা, আমি মাঝখান থেকে আপনার একটা কথার মাঝখান থেকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে বিএনপির 31 দফাই মোটামুটি কায়দায় নির্বাচনী ইস্তেহার বা ম্যানিফেস্টো ধরে নিতে না, পারি? 31 দফা তো একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই প্রস্তাবনা আমরা এখন রোড লেভেলে প্রত্যেকটা মানুষের হাতে পৌঁছে দিচ্ছি।
জি। সুশীল সমাজের কাছে উপস্থাপন করা হয়েছে। এখন যে তারা সংস্কার কমিশন করেছে সেইখানে আমাদের প্রস্তাবনা পেশ করা হয়েছে। সেখান থেকে সংযোজন বিয়োজন করে নির্বাচন পর্যন্ত আরো যদি কোনো ভালো পরামর্শ আসে সেগুলোকে সংযোজন করা হবে। জি জি জি। যদি কোনো বিষয়ে এরকম থাকে যে না এই প্রস্তাবনাটা এই মুহূর্তে প্রয়োজন নয় বা এটার কোনো ক্ষতিকারক দিক আছে, সেটা প্রয়োজনে বাদ দেওয়া হবে। জি তো এইটা তো আপনার প্রায় 61-62টা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে, যারা মাঠে আন্দোলন করেছে তাদের সঙ্গে আলোচনা করেই কিন্তু এই সংস্কার প্রস্তাবটা জাতির কাছে উত্থাপন করা হয়েছে। আচ্ছা, তাহলে যদি আমি ধরেই নেই যে এইটা 61-62টা দলের সম্মিলিত একটা প্রয়াস, তার মানে কি বিএনপি কোনোভাবে এবারে বিশাল একটা রাজনৈতিক জোট সহকারে নির্বাচনে যাচ্ছে এরকম কিছু ইঙ্গিত দিচ্ছেন কিনা? না না, রাজনৈতিক জোট সহকারে নির্বাচনটা বড় বিষয় না। বিষয়টা হচ্ছে যে দেশকে গঠন করতে হবে সকলকে মিলে। রাইট। সরকার হয়তো একটা দল পরিচালনা করবে বা যাদেরকে জনগণ ভোট দেবে তাদেরকে নিয়ে পরিচালিত হবে, কিন্তু দেশ গঠনের প্রশ্নে যেই জিনিসটা, এই যে 6 মাসের সরকার, তাদের বিরুদ্ধেই তো সব কথা বলা যাবে না। ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য তারা গড়ে তুলেছেন, অবশ্যই তারা অভিনন্দন পাওয়ার যোগ্য। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে ঐক্যের যে এক প্ল্যাটফর্মে হাজির করেছেন, ঐক্যের কথা ঘোষণা করেছেন, অবশ্যই তারা সাধুবাদ পাওয়ার যোগ্য এই জিনিসগুলোর ব্যাপারে। এবং আগামী দিনের নতুন করে বাংলাদেশকে গঠন করার লক্ষ্যে সবাইকে একসাথ হয়েই তো দেশটাকে গঠন করতে হবে। আচ্ছা, 53 বছর একটি দেশের জন্য কম না, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারিনি। এখনো কেন আসলে আমাদের তাকাতে হবে যে এখনো কেন আমাদের 2000 মানুষকে জীবন দিতে হবে সামান্য একটা বিষয়, তুচ্ছ একটা বিষয় নিয়ে এত কিছু হয়ে গেল? না, এইখানে বিষয়টা হচ্ছে সামান্য বিষয় তো না, কারণ এটা তো একটা জগদ্দল পাথর ছিল। জি। এই জগদ্দল পাথরকে তো আমরা 15 বছর। না, আমি বলছি যে সামান্য একটা ছেলে পেলে আন্দোলন করছে, তাদেরকে গুলি করে মারতে হবে কেন? একটা স্বাধীন দেশে এটা তো হতে পারে না। ওই জন্যই তো স্বৈরশাসকদের জন্মই হয়তো তাদের টিকে থাকতে, তাদের টিকে থাকার জন্য মানুষকে গুলি করে হত্যা করা, গুম করা, খুন করা, এটা স্বৈরশাসকদের কাছে সামান্য বিষয়। হুম। তো মানুষ যখন একসাথে রুখে দাঁড়িয়েছে তখন তাদের বাঁচার জন্য তো তারা সর্বশেষ চেষ্টা করেছে। চেষ্টা করেও যখন আমাদের ছাত্র, যুবক, তরুণ জনতার গুলির মুখে যখন দাঁড়িয়েছে তখন তারা ব্যর্থ হয়ে তারপর তো তারা পালিয়েছে, দেশ ছেড়ে পালিয়েছে। সো এটা বিরাট ত্যাগ। এই ত্যাগকে অস্বীকার করার কোনো কারণ নেই। এবং এই ত্যাগকে পুঁজি করে যারা কেউ কেউ যদি মনে করেন যে নিজেদের মধ্যে ঐক্যের ফাটল ধরাতে চান, সেটা খুব দুঃখজনক। কারণ সকলের প্রচেষ্টায়, সকলের অবদানের কারণেই কিন্তু আমাদের আজকের প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে যাদের অবদানের কারণে 5ই আগস্টের পরবর্তী এই প্রেক্ষাপট তৈরি হয়েছে, 5ই আগস্টের এই অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সমস্ত ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য তৈরি হয়েছে, এই ঐক্যটাকে আমাদের ধরে রাখতে হবে। একে অপরের মধ্যে যে কাদা ছুড়াছুড়ি চলছে, একে অপরের মধ্যে বিভেদ তৈরি করার যে চেষ্টা চলছে, এই প্রচেষ্টাটা আমাদের রুখে দিতে হবে সবাইকে মিলে। জি, আমি ওই ঐক্যের জায়গায় যাচ্ছিলাম। আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি ঐক্যে বোধহয় ফাটল একটু ধরেছে। কারণ হচ্ছে আমরা দেখছি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছেন বা জাতীয় নাগরিক কমিটি করছেন, তারা সরাসরি বিএনপিকে আক্রমণ করে কথা বলছেন। বিএনপিও হয়তো কিছু কিছু বলছেন। তারপরে জামায়াত ইসলাম, যাদের সাথে বিএনপির দীর্ঘকালের একটা ঐক্য ছিল, দীর্ঘকালের জোট এবং জোটবদ্ধ হয়ে তারা একসাথে সরকারও গঠন করেছে, তাদেরকে নিয়ে সরাসরি একদম ডিরেক্ট কথা বলা বলি হচ্ছে। ঐক্যে কি ফাটল ইতিমধ্যেই ধরেছে না? আপনার কাছে কি মনে হয়? না, নিজের ঘরে কিন্তু পরিবারের মধ্যেও কিন্তু ঝগড়াঝাটি লাগে। বাবা ছেলের সঙ্গেও কিন্তু অনেক সময় ঝগড়া হয়। দুই আপন ভাইয়ের মধ্যেও অনেক ঝগড়াঝাটি হয়। এটা কিন্তু এক পর্যায়ে গিয়ে মিটমাট হয়ে যায়। অর্থাৎ আমি বলতে চাচ্ছিলাম যে ওইটা কিন্তু কেউ ইন্ধনও যোগায়। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ঝুলিয়ে রাখার জন্য পিছন থেকে কিন্তু ইন্ধন যোগায়। তো এই ইন্ধন যোগানোর যে কাজটা করছে তাদেরকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারছি না। আমি একটু অ্যাড করি আপনার সাথে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক নুসরাত তাবাসসুম, তিনি একটা প্রোগ্রামে বলেছেন এই ঐক্যের মধ্যে যে ফাটল,
এই ফাটলটা নাকি মিডিয়ার সৃষ্টি। আপনাকে একটু জাস্ট এই কথাটা অ্যাড করলাম, এটা আপনার কাছে? ঐক্যের মধ্যে ফাটল ধরানো মিডিয়ার সৃষ্টি, কাউকে এককভাবে দোষারোপ করা যাবে না। জি। মিডিয়া তো চাইবেই তার চমকপ্রদ নিউজ তৈরি করে উঠে নিয়ে আসার জন্য। মিডিয়াকে সুযোগটা কে দিচ্ছে? আমরাই। তো যেটা মিডিয়াকে যারা সুযোগ দিচ্ছে তারাও তো দায়ী। জি। তাহলে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের কথা বলি, ফ্যাসিবাদ বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণতান্ত্রিক সমাজ যারা দাবি করি, তাদের নিজেদেরকে সতর্ক থাকতে হবে নিজেদের মধ্যে যাতে ঐক্যের ফাটল না ধরে। এই ঐক্যের ফাটল যদি ধরানো হয় তাহলে কিন্তু ফ্যাসিবাদ এখানে উপকৃত হবে, ফ্যাসিবাদ উৎসাহিত হবে। এখানেও কিন্তু ফ্যাসিবাদের ভূত কাজ করছে। অর্থাৎ আমি মনে করি আজকে 5ই আগস্টের আগে যে সমস্ত এই আজকে যারা নাগরিক কমিটি বলেন, আজকে যাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, বিএনপি বলেন, জামায়াত ইসলামী বলেন, আদার্স যে সমস্ত পার্টি আছে, সকলের প্রচেষ্টা কিন্তু আজকের সফলতা। জি। এইটাকে কোনো অবস্থায় বলা যাবে না যে এটা অমুকের অবদান বেশি, অমুকের অবদান কম। জি। আমরা যদি কথা বলতে যাই, এখন যদি আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কথা বলি, আমি অনেকগুলো কথা বলতে পারবো। এখানে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটির কেউ থাকে তাহলে তারা অনেক কথা বলতে পারবেন। আমার দরকারটা কি আমার নিজের বিরুদ্ধে কথা বলার? আমরা সকলে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের সদস্য। ফ্যাসিবাদ মোকাবেলায় এবং ফ্যাসিবাদের যাতে পুনরুত্থান না হতে পারে সেই জন্য আমাদের ঐক্য ঠিক থাকতে হবে। জাস্ট আমি আপনার এই জায়গায় আমি একটু থামাচ্ছি, সেটা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে যে প্রস্তাবনাটা আছে যে বিএনপি ক্ষমতায় গেলে বা রাষ্ট্র পরিচালনায় গেলে, বলা হচ্ছে এখন যে রাষ্ট্র পরিচালনায় যেতে চাই, তো বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আমরা জাতীয় সরকার গঠন করব। জাতীয় সরকার মিন্স যারা হেরে যাবে তাদেরকেও এই জাতীয় সরকারে রাখা হবে। তো এই বিষয়টার জন্য এখন যেভাবে আসলে মুখোমুখি অবস্থান হয়ে গেল জামাতের এবং ছাত্রদের সাথে, তো তারা আসলে বিএনপির জাতীয় সরকারে যুক্ত হবেন কিনা বা তাদেরকেও যুক্ত করা চেষ্টা এখন থেকেই করা হচ্ছে কিনা, আমরা ধরেই নিচ্ছি বিএনপি ক্ষমতায় হয়তো বা আসবে। তো এই বিষয়টা নিয়ে বিএনপি আসলে কতটুকু কাজ করছে? দেখুন, আমরা কিন্তু এরকম আত্মতুষ্টির ভোগার মতো কোনো রাজনৈতিক দল না। আপনার মনে আছে যে গত কয়েক বছর যখন ভোটের অধিকার আন্দোলন চলছে, তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রায় অনেকবার বলেছেন, জনগণের কাছে আহ্বান জানিয়েছেন যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমার হাতকে শক্তিশালী করুন, বিএনপির হাতকে শক্তিশালী করুন। আমরা ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করতে চাই। ভোটের অধিকার ফিরে পাওয়ার পরে আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, বিএনপিকে ভোট দিতে হবে, এই কথাটা উনি একবারও বলেননি। অর্থাৎ মানুষের গণতন্ত্রের প্রথম যে জিনিসটা মানুষের ভোটের অধিকার, সেই ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করা হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ। ভোটের অধিকার প্রতিষ্ঠা লাভ করার পরে ভোটের মাধ্যমে বিএনপি যদি জয়লাভ করে, জাতীয় ঐক্যের কথা বা জাতীয় সরকারের কথা যেটা বলেছেন, জাতীয় সরকার মানে কি সবাই কি একই জায়গায় থাকবে? জাতীয়ভাবে রাষ্ট্র পরিচালনা করা, এটাও তো জাতীয় সরকার। সুন্দর। জাতীয় সরকার মানে তো এইটা না যে 5 জন প্রধানমন্ত্রী হবে। জাতীয় সরকার বলতে এইটা না যে 5 জন স্বরাষ্ট্রমন্ত্রী হবে। জাতীয় সরকার জাতীয় লেভেল থেকে যেই জায়গায় আছে, যেখানে যাকে প্রয়োজন লাগানো যায়, কাজে লাগানো যায়, সেখানে তাকে সেট করা হবে। তো এইখানে জাতীয় সরকার মানে এইটা না যে সব দল থেকে যারা হেরে গেছে এক কর্নার থেকে একজন দাঁড়াইছিল, প্রায় 37টা ভোট পাইলো, ওনাকেও জাতীয় সরকারের মন্ত্রী বানাতে, বিষয়টা তা না। দেশ গঠনের জন্য জাতীয় ঐক্যের দরকার আছে, যেখানে প্রয়োজন। জাতীয় সরকার গঠন হচ্ছে সকলকে নিয়ে, যারা ফ্যাসিবাদ বিরোধী তাদের সকলকে আমরা রাখতে চাই। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি কেউ মনে করে যে না, আমরা সরকারের বাইরে থেকেও দেশ গঠনে কাজ করতে চাই, সেটাও তো থাকতে হবে। কারণ বিরোধী দল থাকা, একটা শক্তিশালী বিরোধী দল থাকা, সেটাও কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য, এবং সেটা একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে একটি শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল, সেটাও থাকতে হবে। সেই ক্ষেত্রে জাতীয় সরকারের ব্যাখ্যা সময়ের প্রেক্ষাপট নির্ধারণ করবে। খুব সুন্দর। আমি একটু অন্য একটা প্রসঙ্গে যাব, আমার প্রশ্নটা একটু বড় হবে। ব্যাপার হচ্ছে যে আপনাদের প্রজন্ম, এরপরে আমাদের একটা প্রজন্ম, আমরা মিলেনিয়াল জেনারেশন আমাদেরকে বলা হয়, এরপরে যারা 95 এর পরে যারা জন্ম নিয়েছেন, বিশেষ করে যারা এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলোচনার টপিক, হট টপিক, জেনারেশন জেড,
এবং যে জেনারেশন জেড এর একটা বিপ্লব আমরা দেখলাম, ওদের যে অভ্যুত্থান, এখন অনেকেই এটা বলছেন যে জেনারেশন জেড কে হয় জেনারেশন জেড কে জানতে দেওয়া হয়নি বা জেনারেশন জেড জানেনি। এই জেনারেশন জেড দীর্ঘ 16 বছরে জেনেছে বিএনপি সম্পর্কে যত নেতিবাচক কথা থাকে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে যত নেতিবাচক কথা আছে সেগুলো জেনেছে। তারা বেগম খালেদা জিয়া সম্পর্কে নেতিবাচক কথাগুলো জেনেছে। তারা আপনাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সম্পর্কে নেতিবাচক কথাগুলো জেনেছে। বিএনপিও যে একটা মুক্তিযোদ্ধাদের দল, সেই বিএনপি যে আসলে এটা মুক্তিযোদ্ধাদের দল, এই বিষয়টা তাদেরকে জানতে দেওয়া হয়নি। এই যে জেনারেশন জেড কে বা নতুন প্রজন্মকে যে বিএনপি থেকে বিতাড়িত করে রাখা হয়েছে, বা এখন এই প্রজন্মটা এবং এদের মধ্য থেকে রাজনৈতিক দলও আসছে, তো এই প্রজন্মটা কোনোভাবে বিএনপি বিরোধী হয়ে দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, বা এদেরকে আপনাদের সাথে সংযুক্ত করার কোনো পরিকল্পনা আছে কিনা। এবং বলা হয় যে বিএনপি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কর্মকাণ্ডের ঘাটতি দেখা যায়, তো এই বিষয়ে আসলে আপনাদের পরিকল্পনা কি বা আপনাদের চিন্তা কি? অনেক বড় প্রশ্ন হলো, বাট আমি মনে হয় আসলে বিএনপি হচ্ছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের যে মূল আকাঙ্ক্ষা, জি মানুষের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, মানবিক বাংলাদেশ গড়ে তোলা, এই ভিত্তিতেই তো মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। জি সেই মহান মুক্তিযুদ্ধ সফল হওয়ার পরে যারা ক্ষমতাসীন হয়েছিল, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যেই বাংলাদেশে তারা রাষ্ট্র পরিচালনা করেছিল 3.5 বছর, সেই 3.5 বছর 72 থেকে 75, এই 3.5 বছর যে সময়টা, সেই সময়টাকে আপনি যদি একটু পর্যালোচনা করেন, সেটা মহান মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা মানুষের মৌলিক বাক স্বাধীনতা। সমস্ত গণমাধ্যমকে নিষিদ্ধ করা হয়েছিল, বাক স্বাধীনতাকে হত্যা করা হয়েছিল। সকল রাজনৈতিক দল রাজনীতি করবে স্বাধীনভাবে, আর সেই সরকার সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল, ইভেন তাদের আওয়ামী লীগ পর্যন্ত নিষিদ্ধ করেছিল। তারা একটি রাজনৈতিক দল করেছিল বাকশাল, সেই বাকশালের সবাইকে বাধ্য করা হয়েছিল সদস্য হওয়ার জন্য। তাহলে মহান মুক্তিযুদ্ধের মূল চেতনাকে হত্যা করেছে কারা? মহান মুক্তিযুদ্ধের মূল চেতনাকে হত্যা করেছে মুক্তিযুদ্ধের চেতনার নামে ব্যবসায়ী এই আওয়ামী লীগ, এই শেখ মুজিবুর রহমান। তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে হত্যা করেছিলেন। গণমাধ্যমের স্বাধীনতা সব কিছুকে ধ্বংস করে দিয়েছিল এই আওয়ামী লীগ। তো তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলেছে। কিন্তু এই দেশের এখনো আপনি যাদের কথা বললেন যে সর্বশেষ যে প্রজন্ম, সেই প্রজন্মও কিন্তু ইতিহাস থেকে জানতে পেরেছে, অলরেডি তারা জানে যে মুক্তিযুদ্ধের চেতনাটা আওয়ামী লীগ ব্যবসায়িক লোগো হিসেবে ব্যবহার করেছে, চেতনার ট্যাবলেট খাইয়েছে। হ্যাঁ। সো আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এই দেশের কোনো অংশের মানুষই এখন আর বিশ্বাস করে না। আর বিএনপি আসলেই একটি মুক্তিযোদ্ধার দল, আপনি যেভাবে বললেন, এটা তো আমার মনে হয় যে আপনার মধ্যেও কোনো কনফিউশন আছে কিনা আমি জানি না। না না, নো মানে কনফিউশন, আসলেই একটা মুক্তিযুদ্ধ অবশ্যই। তো জিয়াউর রহমান সাহেব সব মুক্তিযোদ্ধাদের নিয়ে একটা দল গঠন জিয়াউর করলেন। রহমান সাহেব তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন কোন জায়গা থেকে, কোন সময়টাতে? যখন পাক হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়লো, সেই সময় তিনি কিন্তু পাকিস্তানিদের চাকরি করা একজন মেজর, রাইট রাইট, যিনি তার চাকরির কোড বা চাকরির আইন লঙ্ঘন করা অপরাধে তার হওয়ার কথা ছিল ফাঁসি। সেই ফাঁসির দড়িকে সামনে রেখে উনি কিন্তু সেই সময় মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন। এরপরে সেখান থেকে তিনি কিন্তু কলকাতায় ট্রেনিং দিতে যান নাই, কলকাতায় গিয়ে তারপরে আশ্রয় গ্রহণ করেন নাই। তিনি একমাত্র ব্যক্তি যিনি সেক্টর কমান্ডার হিসেবে ভূমিকা রেখেছেন এবং মুক্তিযুদ্ধ ক্ষেত্রে তার নেতৃত্বে স্বয়ং যুদ্ধ করেছেন। এবং তার একটি মাত্র সেক্টর, যেই সেক্টরে সেক্টর কমান্ডার থেকে তারপর নেতৃত্ব দিয়ে যুদ্ধ করেছেন। সো এবং কোনো বীরুত্তম, বীর বিক্রম, একজন দুইজন বীর বিক্রম, হয়তো বীর প্রতীক বা বীর বিক্রম কিছু আওয়ামী লীগে ছিল। আপনি দেখবেন বীর উত্তম, জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম, এই বীর উত্তমের পদবিটা
কে দিয়েছিলেন? শেখ মুজিবুর রহমান সাহেব দিয়েছিলেন। তো আবার তারাই কিন্তু জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বানানোর চেষ্টা করেছে। আপনার এই আরো যে বীরোত্তম ছিলেন, এই যে আরো অন্যান্য বীরোত্তম, এগুলো কিন্তু কোনো সময় আওয়ামী লীগ করতে আপনি দেখবেন না, যে আওয়ামী লীগে কিন্তু এগুলি খুব একটা ছিল না। অতএব জিয়াউর রহমান সাহেব মুক্তিযোদ্ধা হিসেবে তিনি সেক্টর কমান্ডার, তিনি রণাঙ্গনের নেতৃত্ব দিয়েছেন, তিনি স্বাধীনতার ঘোষক, তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তৈরি করেছিলেন বেগম খালেদা জিয়া। এই যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, তারা তো ক্ষমতা ছিল, তারা তো মুক্তিযুদ্ধের মন্ত্রণালয় তাদের করা না, বেগম খালেদা জিয়ার করা। তো সেই ক্ষেত্রে আমি এই বিতর্কে খুব বেশি যেতে চাই না। এক লাইনে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী, মুক্তিযুদ্ধের আগের রাজনৈতিক দল আওয়ামী লীগ, সেটা আমি অস্বীকার করব না। কিন্তু মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছে এক বাক্যে আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান। সেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যে বাংলাদেশ 1975 সালের 15 আগস্টের পট পরিবর্তনের পরে 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কিন্তু সিপাহী জনতা রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিলেন। তিনি রাষ্ট্র ক্ষমতায় এসে মাত্র 3 মাসের মাথায় লবণের কেজি ছিল আওয়ামী লীগের সেই বাকশালী আমলে 150 টাকা। সেই লবণের কেজি কিন্তু 1 টাকায় নেমে এসেছিল, আমরা যারা বড় ছিলেন সিনিয়র তাদের কাছ থেকে শুনেছি। তো তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আপনি বর্তমান প্রেক্ষাপট মিলালেও দেখবেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করলে যদি ইচ্ছা এবং অভিজ্ঞতা থাকে তাহলে সেটা নিয়ন্ত্রণ করা যায়। ওই 3 মাসের মধ্যে যদি দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ যদি জিয়াউর রহমান সাহেব করতে পারেন, ওই বিধ্বস্ত বাংলাদেশ থেকে যদি বাংলাদেশকে ঘুরে দাঁড় করাতে পারেন, পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশ হিসেবে তিনি যদি তৈরি করতে পারেন, গণতান্ত্রিক বাংলাদেশ, যেটাকে বহুদলীয় গণতন্ত্রের রূপকার তাকে বলা হয়, সমস্ত রাজনৈতিক দল ইভেন আওয়ামী লীগ পর্যন্ত জিয়াউর রহমানের কাছে অ্যাপ্লিকেশন করে রাজনৈতিক দল হিসেবে পুনরায় আত্মপ্রকাশ করেন। সেই হিসেবে আওয়ামী লীগেরও জনক জিয়াউর রহমান সাহেব। এই যে জামায়াতে ইসলামী, এই জামায়াতে ইসলামীর রাজনৈতিক অনুমোদন সেই সময় পুনরায় তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে। এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা অন্যান্য রাজনৈতিক দল যেগুলো ইসলামী রাজনীতি বলা হয়, ইসলামী রাজনীতি নিষিদ্ধ ছিল, এই ইসলামী রাজনীতির সুযোগ পেয়েছে জিয়াউর রহমান সাহেবের বহুদলীয় গণতন্ত্রের কারণে। অর্থাৎ জিয়াউর রহমান সাহেব এই দেশের মহান মুক্তিযুদ্ধের যে মূল আকাঙ্ক্ষা সেটিকে বাস্তবায়ন করেছিলেন, সেটি ফিরিয়ে দিয়েছিলেন। মানুষের বাক স্বাধীনতা, মানুষের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে তার যে কর্মকাণ্ড, তার যে মূল্যায়ন, শেখ মুজিবুর রহমানের 3.5 বছর বিবেচনা করা আর জিয়াউর রহমান সাহেবের 3.5 বছর, রাত দিন ফারাক। গণতন্ত্রের বাংলাদেশ হত্যা করা হয়েছে, গণতান্ত্রিক বাংলাদেশকে হত্যা করা হয়েছে শেখ মুজিবুরের নেতৃত্বে 3.5 বছরে, আর পরবর্তী 3.5 বছর জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে একটি আধুনিক বাংলাদেশকে গঠন করেছেন জিয়াউর রহমান সাহেব। জি, আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই। আপনি যেটা বললেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান তিনি যখন স্বাধীনতার ঘোষণা দিলেন তখন কিন্তু একটা খুব স্পষ্ট একটা দৃষ্টিভঙ্গি, এটা আমরা খুব সাধারণ সেন্সে বলতে পারি যে তার কেন এই ঘোষণাটা দিতে হলো। রাজনৈতিক নেতারা নিশ্চয়ই ব্যর্থ হয়েছেন, নিশ্চয়ই না, অবশ্যই ব্যর্থ হয়েছেন, এবং রাজনৈতিক নেতাদের সেই ব্যর্থতার জায়গা থেকে একজন মেজর তিনি দায়িত্ব নিয়ে স্বাধীনতার ঘোষণা করলেন। কিন্তু দেখেন সেই মানুষটাকে এতদিন জানতে দেওয়া হয় না, ইভেন এমন এমন কথাও বলা হয়েছে যে তাকে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে তিনি পাকিস্তানের পক্ষে কাজ করেছেন। আমরা চাই না এই ধরনের ইতিহাস বিকৃতি করার রাজনীতি, ইতিহাস বিকৃতি করার সংস্কৃতি আর চলুক। আমরা শেষ করার আগে আপনার কাছ থেকে শুনতে চাই যে মানুষ নিশ্চয়ই ভরসা করতে চায়, কারো না কারো উপরে তো ভরসা করতে হবে মানুষকে। কেউ না কেউ তো এই দেশটার দায়িত্ব নেবে। এখনকার এই দায়িত্বটা এটা তো সাময়িক, আমরা বুঝতে পারছি। তো মানুষ কেন বিএনপির উপর আস্থা রাখবে এবং বিএনপি কিভাবে বা বিএনপি কতটুকু মানুষের আস্থার প্রতিফলন ঘটাতে পারবে বলে আপনি বিশ্বাস করেন বা আপনারা ধারণ করেন? মানুষ কিন্তু প্রত্যেকের অতীত রেকর্ডটাকে বিবেচনা করে সামনের দিনগুলোতে তাকে মূল্যায়ন করে।
এখানে জিয়াউর রহমানের অতীত রেকর্ডটাকে মূল্যায়ন যদি করে, জিয়াউর রহমানের দল বিএনপির বিগত দিনের কর্মকাণ্ডকে যদি মূল্যায়ন করে, তাহলেই ভবিষ্যতে বিএনপি কি করতে পারবে সেটার মূল্যায়ন করা সম্ভব হবে। আমি যে একটু আগে বললাম যে শেখ মুজিবুর রহমানের 3.5 বছর আর জিয়াউর রহমানের 3.5 বছর, এটা মানুষ বিবেচনা করবে। মানুষ বিবেচনা করবে 91 থেকে 96 পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বের 5 বছরের বাংলাদেশ। মানুষ বিবেচনা করবে 96 থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ। মানুষ বিবেচনা করবে এই 15 বছরের আওয়ামী লীগের দুঃশাসন, তো আমরা বলি আওয়ামী লীগের শাসিত বাংলাদেশ, আর এটার আলোকে আগামী দিনের মানুষ কিভাবে বাংলাদেশ দেখতে চায়, কি ধরনের বাংলাদেশ কামনা করে, আকাঙ্ক্ষা করে, সেটা বিবেচনা করে, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেই ডিজাইন নিয়ে আগামী দিনের বাংলাদেশ গঠন করার জন্য তিনি স্বপ্ন দেখছেন, যে স্বপ্নের কথা তিনি প্রচার করছেন, যেই স্বপ্ন তিনি জাতির কাছে পেশ করেছেন ওপেন। এখন তো নির্বাচন নাই, আমরা প্রতিদিন ঘরে ঘরে যাচ্ছি, মানুষের কাছে পৌঁছে দিচ্ছে 31 দফা, এবং তাদেরকে বলছি এই বিষয়ে যদি আপনাদের মতামত থাকে সেই মতামতগুলো আমাদের কাছে প্রেরণ করুন। এই যে ওপেন 2 বছর আগের থেকে শুরু হয়েছে, আরো 6 মাস 1 বছর যতটুকুন দরকার আমরা পৌঁছতে থাকবো। এই যে সাহস যে আমরা এইটা করতে চাই, যদি সেটার উপরে মানুষের সমর্থন থাকে, আগের প্রজন্ম হোক বর্তমান প্রজন্ম হোক, তারা যদি মনে করে যে না এই আলোকে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, তাহলে আমার মনে হয় বিএনপি কি মানুষ বেছে নেবে, এই বিশ্বাস আমার আছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। অনেক কথা বললাম। দর্শক, ভরসা রাখা এটা মানুষের একটা গুণ। মানুষ ভরসা রাখতে চায়, মানুষ বিশ্বাস করতে চায়, মানুষ আস্থাও রাখতে চায়। আমরাও আস্থা রাখতে চাই আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারের উপরে আমরা আস্থা রাখতে চাই, কারণ এই সরকার আমাদের সরকার। এই সরকার অবশ্যই বিএনপির সরকার। এই সরকার ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের সরকার। আমরা কোনোভাবে এই সরকারকে ব্যর্থ হতে দিব না, এবং আমরা অবশ্যই চাইব যে এই সরকার আমাদের এই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। বাংলাদেশের মানুষ একটা নির্বাচিত সরকার দেখতে চায়। বাংলাদেশের মানুষ যে অধিকার থেকে বঞ্চিত হয়েছে দীর্ঘ 16 বছর, বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। একদম মোটা দাগে বললে বাংলাদেশের মানুষ সামান্য একটা ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচন, এই মেম্বার নির্বাচনের ভোটটুকু আমাদেরকে দিতে দেওয়া হয় নাই। সেই মেম্বার নির্বাচনের ভোটটুকু লুণ্ঠন করে নিয়ে গেছে সেই ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট শেখ হাসিনার দল আওয়ামী লীগ। মানুষের উপরে এই সামান্যটুকু ভরসা তারা রাখতে পারে নাই, কিন্তু মানুষ ভরসা রাখতে চায় এই সরকারের উপর। মানুষ ভরসা রাখতে চায় আগামীতে যে সরকার দায়িত্ব নেবে এই বাংলাদেশের, বাংলাদেশ এগিয়ে যাবে বিশ্বের দুয়ারে। আমরা যে আমাদের যে আদর্শ নিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে, সেই স্বপ্ন আমরা দেখি। আর আমাদের ছেলেদেরকে রক্ত দিতে হবে না, আর আমাদের কাউকে বিদায় নিতে হবে না। আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধদের মতো দেশের জন্য, বাক স্বাধীনতার জন্য কাউকে জীবন দিতে হবে না, এভাবে হাসপাতালে কাউকে কাতরাতে হবে না। এই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি। আগামীর বাংলাদেশ সুন্দর হোক, সুস্থ থাকুক বাংলাদেশের সকল মানুষ। ভালো থাকবেন আপনারাও। আগামী পর্বে আগামীর বাংলাদেশ নিয়ে চলে আসব অন্য কোনো একজন অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।